জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকদের অবস্থা না বদলালে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত মহান মে দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, শ্রম সংস্থার কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করাই সরকারের অন্যতম লক্ষ্য। এবারের মে দিবস ভিন্ন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সুযোগ সৃষ্টি হয়েছে, এজন্য এটিকে কাজে লাগাতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। ন্যায়ভিত্তিক মজুরি কাঠামো প্রতিষ্ঠায় মালিক শ্রমিক উভয়কে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। আগামীতে শ্রমিকদের সরকারি প্রণোদনা দেওয়ার কথাও জানান তিনি। সরকার শ্রমজীবীদের পাশে আছেন জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত, মজুরি বৃদ্ধি সহ নানা সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। উপদেষ্টা আরও বলেন, এখনও অনেক শ্রমিক অধিকার থেকে বঞ্চিত, বৈষম্যহীন দেশ গড়তে তাদের জন্য কাজ করতে হবে। পরে মানিক মিয়া এভিনিউ থেকে মে দিবসের র্যালি শুরু হয়ে শেরেবাংলা নগরে গিয়ে শেষ হয়। আমরা এখন যেটা দেখেছি যে অনেক মালিকের গাফিলতি আছে, অনেক মালিক এই শিল্পকে অনেক আগিয়ে নিয়ে গেছে। কাজেই মালিক মজদুর এক না হওয়া পর্যন্ত একটা ভালো পরিবেশ তৈরি হবে, যেটা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা যেন হয়। আমরা চেষ্টা করছি যে ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে শ্রমিকদের আরও কিছু প্রণোদনা দেওয়া। জনগণকে পাশ কাটিয়ে কোনো দেশের সঙ্গে করিডোর স্থাপনের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, করিডোর দেয়া না দেওয়ার সিদ্ধান্ত নেবে জনগণ ও নির্বাচিত সরকার। আন্তর্জাতিক শ্রমিক দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে সফল করতে বৃহস্পতিবার সকাল থেকে নয়াপল্টনে জড়ো হন নেতাকর্মীরা। নেতারা বলেন, যে কোনো ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের পাশে থাকবে বিএনপি। সে সময় শ্রম সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবগুলো আগামী মে দিবসের আগে আইন করে বাস্তবায়ন করার দাবি জানানো হয়। নজরুল ইসলাম খান সহ অন্যান্য অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মিয়ানমারকে করিডোর দেওয়ার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেন, দেশ ঝুঁকিতে ফেলে কিছু করা তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। রাজনৈতিক দল ও জনগণকে উপেক্ষা করে দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য, তাদের জাতি, তাদের ভাষার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তাহলে আমরা কেন বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন শিল্পের মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারি না? ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে আমরা আবার ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কিনা এটা খেয়াল রাখবে। আমরা বলতে কিন্তু বিএনপির কথা বলি নাই, সবার কথা বলছি আমি। এক একজন এক এক কথা বলছে, কেউ কারো কথা মানছে না। এই অনৈক্য দেশটাকে শেষ করে দেবে। আজকে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের উত্তরণের উপরে, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার উপরে।
সেখানেই আমাদের সমস্যার সমাধান হবে। আমরা বিশ্বাস করি কৃষক শ্রমিক মেহনতি মানুষের সমস্যার সমাধান একমাত্র সমাধান সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের মধ্য দিয়ে। বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা, অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। বর্তমান সরকারকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে এবং রাজনৈতিক দলগুলোর কথা শুনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুর 12:30টায় নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয় চত্বরে মে দিবসের সমাবেশে তিনি একথা বলেন। এ সময় ইউনূস সরকারের সমালোচনা করে রিজভী বলেন, শুধু শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে, এটা কোনোভাবেই চলতে পারে না। জনগণের দিকে মনোযোগ দিতে হবে, তাদের আস্থা অর্জনে কাজ করতে হবে। বর্তমান সরকারকে প্রশাসনিক ব্যবস্থা শক্ত করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, শেখ হাসিনা কোথায় পালিয়ে আছে তা বের করতে হবে। দেশে আবার ফ্যাসিবাদের উত্থান হলে কেউ বাঁচতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। আমাদের দেশে 12 কোটি হচ্ছে ভোটার, তার মধ্যে শ্রমিক হচ্ছে 7 কোটি 35 লক্ষ। যারা ভোট দিয়ে আমাদের সরকার নির্বাচিত করে, যারা ভোট দিয়ে সরকার গঠন করে, তারা বঞ্চিত, তারা নির্যাতিত, তারা অসহায়। কথায় কথায় তাদের ছাঁটাই হয়, তাদের আয় দিন দিন কমে যাচ্ছে। বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা চলছে, এর পরিণতি খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। বলেন, রাখাইনে করিডোর দেওয়ার বিষয়ে নির্বাচিত সরকার সংসদে মাধ্যমে আলোচনা করবে। যারা গণতন্ত্রকে, নির্বাচনকে আজকে বিভিন্ন ধোঁয়াশা সৃষ্টির মাধ্যমে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তাদের প্রতি বাংলাদেশের মানুষের মেসেজ, নির্বাচন গণতন্ত্রের প্রতিদ্বন্দ্বী কোন শক্তি আমরা দেখতে পাই, বাংলাদেশের মানুষ তাদেরকে প্রথমে ক্ষমা করবে না। শ্রমিকদের অমানবিক জীবনের অবসান ঘটাতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, দল মত ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করবে তার দল। বৃহস্পতিবার সকাল 9টার আগেই পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। সমাবেশে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত সরকার গঠন করলে নারীরা স্বাধীনভাবে কাজ করতে পারবে। কর্মক্ষেত্রে নারীর জন্য আলাদা নামাজের স্থানের ব্যবস্থা করার আহ্বানও জানান তিনি। সমাবেশে যোগ দিয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলেন, শ্রমিক ও মালিকদেরই দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছিল কমিউনিজমের ভ্রান্ত ধারণা। চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারলেই শ্রমিক বান্ধব রাষ্ট্র গঠন করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তারা। আমরা চাই মালিক পক্ষ এটা বুঝবে, শ্রমিক বাঁচলে আমার শিল্প বাঁচবে, আমার ব্যবসা বাঁচবে। শ্রমিক যদি না বাঁচে, আমার ব্যবসা এবং শিল্প বাঁচবে না। আবার শ্রমিকরাও বুঝবে, উদ্যোক্তা, মালিক, শিল্পপতি যারা আছেন, তারা যদি বাঁচে তাইলে আমরাও বাঁচবো। কারণ আমার কর্মস্থলটাই যদি ধ্বংস হয়ে যায়, আমি দাবিটা করবো তার কাছে। এই জন্য উভয় পক্ষেরই এখানে দায় আছে, দায়িত্ব আছে। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নির্বাচন কমিশনকে দায়িত্বশীল পরিচয় দিতে হবে। ফ্যাসিবাদকে
পুনর্বাসনের চেষ্টা করলে ইসিকে প্রাতিষ্ঠানিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার বায়তুল মোকাররমে এনসিপির বিক্ষোভ সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। জানান, আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না। বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধের দাবি তোলেন হাসনাত আব্দুল্লাহ। গত 17 বছরে আওয়ামী লীগ, মিডিয়া, সুশীল বুদ্ধিজীবী যারাই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে তাদের সবার সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান তিনি। আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ নাৎসি পার্টির মতো একটি হচ্ছে রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল এই গণঅভ্যুত্থানের পরে কোনোভাবেই পলিটিক্যালি ফাংশন হওয়ার কোনো ধরনের রাইট নাই। সেই জায়গা থেকে আমরা আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা চাই আওয়ামী লীগের যে সুবিচার যদি নিশ্চিত হয় তাহলেই আওয়ামী লীগ কোনোভাবেই এই রাজনৈতিকভাবে আর ফাংশনাল হতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবি নিয়ে দেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে নামছে এনসিপি। বৃহস্পতিবার রাতে নাহিদ ইসলাম তার ফেসবুক অ্যাকাউন্টে থেকে একটি ভিডিও বার্তায় একথা জানান। ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের মাটি থেকে মুজিববাদ নামক ফ্যাসিবাদী মতাদর্শের যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্র জনতা উৎখাত করেছিল। কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি যে এতদিন হয়ে যাওয়ার পরেও সেই আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের লোকেরা এই বাংলাদেশের মাটিতে এখনো মিছিল করার সাহস পায় এবং এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তেমন দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা আওয়ামী লীগের বিচার কার্যক্রমকে দৃশ্যমান করার। আমরা 5ই আগস্টের পর থেকে ছাত্র জনতা বলে আসছি যে আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার নৈতিক কোনো অধিকার রাখে না। বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থার সংকট আছে জানিয়ে সরকারকে দ্রুত ইসি পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তুষার সরোয়ার। রাজধানীর বাংলা মোটরে এনসিপি শ্রমিক উইং আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় সকল খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতকরণের উপর গুরুত্ব আরোপ করে এ নেতা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থেই শ্রমিকদের নিয়ে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। পরে শ্রমিকদের সকল বৈষম্য দূর করতে তাদের জীবন সংগ্রামে পাঠ্যপুস্তককে তুলে ধরার কথাও বলেন এনসিপির এই নেতা। এ সময় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানান এনসিপির এই নেতা। শুধুমাত্র শ্রম সংস্কার কমিশনে আপনাদের পক্ষে 2-4টা কথা লিখে দিলে হবে না। রাষ্ট্র সংস্কারের সংবিধান প্রশ্নে আগামী গণতান্ত্রিক রাষ্ট্রগুলো কিভাবে চলবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু থাকবে, এই প্রশ্নগুলোতে আপনাদের মতামত দিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ রাজনৈতিক দলের সাথেই ইসির সমস্ত বক্তব্য মিলে যাচ্ছে। এই ইসির নিরপেক্ষতা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ। আমাদের এই যে প্রবাসী যারা রয়েছে তারাও যেন শুধুমাত্র সংখ্যায় না থাকে, বরং এই ক্ষমতা নির্ধারণে, মতামত নির্ধারণে তাদেরও যেন একটি ভূমিকা থাকে। সেজন্য আমরা চাচ্ছি, আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাবনাও দিয়েছি, পরবর্তী নির্বাচন বা পরবর্তী সবসময়ে যেন তাদের ভোটের মূল্যায়নটি হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ঝুঁকি তৈরি হবে এমন সিদ্ধান্ত কোনো সরকারকেই নিতে দেয়া হবে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার জিরাবোতে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন। এ সময় রাখাইন রাজ্যে করিডোর আলোচনা থামানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে ঝুঁকি তৈরি হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কোন সরকারকে আমরা নিতে দেব না। বাংলাদেশের কক্সবাজারের ভূমি ব্যবহার করে মিয়ানমারের রাখাইন রাজ্যে ওই তথাকথিত সহায়তা পৌঁছানোর নামে যে মানবিক করিডোরের আলোচনা চলছে, সরকারকে বলবো ওইখানে ফুল স্টপ মারেন।
অনতিবিলম্বে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। মে দিবসে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বলেন, সংস্কারের নামে দেশকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। দেশ যেভাবে চলছে তাতে বিনিয়োগ আসবে না বলেও মন্তব্য করেন তিনি। আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা যে আস্থা ওনার উপর অর্পণ করেছিলাম, আমরা নিরাশ হয়েছি। উনি দেশের কোন রকম কোনো কিছু ভালো করতে পারেন নাই। দেশকে উনি ভালো মতো চালাচ্ছেন না। উনি দেশকে যে সংস্কারের কথা বলছেন, সেই সংস্কারের যে নমুনা আমরা দেখতে পাচ্ছি, নিজস্ব একটি দল করে সেই দল সেই পুরনো সংস্কৃতি দেখানো যাচ্ছেন। আন্তর্জাতিক শ্রমিক দিবসে স্থায়ী মজুরি কমিশন, ট্রেড ইউনিয়ন করার অধিকার রক্ষা, নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত সহ বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢল নামে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, ট্রেড ইউনিয়ন সংঘ, নৌযান শ্রমিক ফেডারেশন, ইমারত নির্মাণ শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের কর্মীদের। এ সময় র্যালি, মানববন্ধন, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করে তারা। এসব কর্মসূচি থেকে ন্যূনতম মজুরি নির্ধারণ, মাতৃত্বকালীন ছুটি বাড়ানো, নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি বৈষম্য দূর করে ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিও জানান তারা। এক দেশে দুই আইন চলতেছে, 6 মাস সরকারি ছুটি পায় সরকারি যারা চাকরি করে, আর আমরা গার্মেন্টস শ্রমিকরা পাই 4 মাস। তাহলে কি আমরা কি মানুষ না? সরকারের কাছে দাবি জানাই, একটি মজুরি কাঠামো, জাতীয় মজুরি কাঠামো গঠন করুক, যাতে সকল শ্রমিকদের একটা মজুরির আওতায় আসে। উৎসব ছুটি 11 দিন করতে হবে এবং উৎসব পুনর 3টা করতে হবে। এদিকে নানা আয়োজনে সারা দেশে মহান মে দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। দিবসটি উপলক্ষে চট্টগ্রামে র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন। পুরাতন রেল স্টেশন এলাকা থেকে বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। অংশ নেয় রেল, বন্দর, হাসপাতাল, পরিবহন সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থায় কর্মরত শ্রমিক কর্মচারীরা। সমাবেশে বক্তারা বিগত সরকারের আমলে শ্রমিক হত্যার বিচার দাবি করেন। এদিকে বরিশালে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্র সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন র্যালি ও সমাবেশ করেছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় পালিত হয়েছে মহান মে দিবস। সকালে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন শহরের হকার্স মার্কেট থেকে বের করে বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ করে শহরের প্রধান প্রধান সড়ক। সিলেটে মে দিবসে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে ব্যতিক্রমী সঙ্গীত, গণসঙ্গীত ও গণমিছিল অনুষ্ঠিত হয়। এ সময় শিল্পীরা শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানান। নতুন বাংলাদেশে যারা অন্যায়ের প্রতিবাদ করে, পুলিশকে তাদেরও আস্থার জায়গা হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশের পোশাক দেখে একসময় ভীত হতো আন্দোলনকারীরা, সেই দিনের পরিবর্তন হয়েছে। এ সময় পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান তারা। তবে অপরাধে জড়ালে তাদেরও জবাবদিহিতার আওতায় আনার তাগিদ বিশিষ্ট নাগরিকদের। কনসেন্ট যখন ভেঙে পড়ে তখন তার খোল নলচে শুদ্ধ রাষ্ট্র দেখা যাচ্ছে রাষ্ট্র শুধু জোরের উপরেই টিকে থাকতে পারে না। যখন জোরের উপর মাত্র সে টিকে থাকে, জনসমর্থন যা যখন শূন্যের কাছাকাছি নেমে যাবে, হিমাঙ্কের নিচে নেমে যায়, তখন পরিবর্তন অনিবার্য হয়ে পড়ে। কিন্তু পৃথিবীতে এই পর্যন্ত যত রাষ্ট্র আছে বা ছিল, সবগুলিতেই পুলিশ লাগে, এবং পুলিশ কথার মধ্যে রাষ্ট্র কথাটা কিন্তু লুকিয়ে আছে। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে 2 স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 শিশু। সকালে কোরিয়ান ইপিজেড এলাকায় ফুটবল খেলতে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আনোয়ারার বৈরাগ ইউনিয়নের রোহান ও মিসবাহ। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই অব্যাহতভাবে পাহাড় কাটার ফলে এই দুর্ঘটনা। তবে কর্তৃপক্ষ বলছে, মূলত পাহাড়ের গর্তে ঢুকে ঝুঁকিপূর্ণভাবে পাখি শিকার করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয় সিয়াম ও সিফাত নামের আরও 2 শিশু। তাদেরকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে তাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠায় চিকিৎসকরা।
সুনামগঞ্জ ও গাজীপুরে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ ও দিরায়ে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়। পুলিশ জানায় দুপুরে উপজেলার পাগনার হাওর ও উদগল হাওরে ধান কাটার সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে জামালগঞ্জের 2 কৃষক মানিক মিয়া ও দিরায়ের কৃষক রিঙ্কু দাস গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে দুপুরে গাজীপুরের টঙ্গীতে বজ্রপাতে IUBT বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায় সহপাঠীদের সাথে টঙ্গীর ইজতেমা ময়দানে ক্রিকেট খেলার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই রাফি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ সময় আহত হন আরও 4 শিক্ষার্থী। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 2 গ্রামবাসীর সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্তত 20 জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে জড়ায় চানমণিপাড়া ও মোগলটুলা গ্রামের বাসিন্দারা। স্থানীয়রা জানায় সন্ধ্যায় চানমণিপাড়া গ্রামের মৃত দুলাল মিয়ার স্ত্রী হালেমা বেগম তার ছেলে সাইফুলকে নিয়ে হলুয়াপাড়া গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হালেমা ও সাইফুল অপরপক্ষ তৌহিদুলের সাথে তর্কে জড়ায়। পরে তৌহিদুলের পক্ষ থেকে মোগলটুলা গ্রামবাসী চনমনিয়াপাড়া গ্রামে সাইফুলের বাড়িতে হামলা করে। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 গ্রামের বাসিন্দারা। দফায় দফায় চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে করতে গিয়ে আহত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত থানার কর্মকর্তা সহ অন্তত 20 জন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের অতিরিক্ত চাপ থেকে বিস্ফোরণে 3 জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকাল 9টায় রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন কারখানার হিসাবরক্ষক সাইফুল, নিরাপত্তা প্রহরী কবির ও হান্নান। কারখানা কর্তৃপক্ষ জানায় নাইট ডিউটি শেষে সকাল 8টার দিকে শ্রমিকরা চলে যাওয়ার ঠিক পরপরই তিতাস গ্যাস সংযোগের RMS রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এ সময় নিরাপত্তা কর্মী সহ 3 জন দগ্ধ হন। ঘটনার পরপরই টেকনিশিয়ান ও নিরাপত্তা কর্মীরা দ্রুত আসে গ্যাসের চাবি বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে নগরীর প্যারিস রোডে এ সমাবেশ করে তারা। শিক্ষার্থীরা জানান পূর্ব নির্ধারিত তারিখ আগামী 10 মে রাবির কার্যনির্বাহী কমিটির নির্বাচন হতে হবে। এরপর রাকসু নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে। যথাসময়ে নির্বাচন না দিলে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারিও দেন তারা। এর আগে রুয়ার নির্বাচন দাবিতে বিক্ষোভ মিছিল করেছিল শিক্ষার্থীরা। দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও নদীতে নেমেছেন চাঁদপুর ও ভোলার জেলেরা। বুধবার মধ্যরাত থেকে মাছ শিকারে নেমেছেন প্রায় 2 লাখ জেলে। পদ্মা, মেঘনা আর মেঘনা তেঁতুলিয়ায় মাছ ধরার সময় উপকরণ নিয়ে জেলেরা ছুটছে ইলিশ শিকারে। নদীপাড়ের আড়ত ও বাজারগুলোতে দেখা যাচ্ছে ক্রেতা বিক্রেতার ব্যস্ততা। তবে আশানুরূপ ইলিশ না পাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া জেলে ও আড়তদারদের মধ্যে। সরবরাহ কম থাকায় অনেকটা বেশি দামেই বিক্রি হচ্ছে ইলিশ। চাঁদপুরের আড়তে মাঝারি ইলিশের হালি 2000 থেকে 2500 টাকা আর ছোট ইলিশের হালি 600 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে ভোলায় 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2800 থেকে 2900 টাকায় ও 700 থেকে 800 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকায়। ভোলা ও চাঁদপুরের মাছ ঘাট ও জেলেপল্লীতে বেড়েছে কর্মব্যস্ততা, তবে সবার অপেক্ষা বেশি ইলিশের আশায়। কক্সবাজারের টেকনাফ থেকে 4 রোহিঙ্গাকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের আরাকান আর্মির বিরুদ্ধে। অপহৃতদের স্বজনরা জানান বৃহস্পতিবার সকাল 8টার দিকে দমদমিয়া এলাকায় নাফ নদীতে মাছ ধরার সময় তাদের ধরে নিয়ে যাওয়া হয়। পরে বিষয়টি তারা স্থানীয় প্রশাসনকে জানায়। অপহৃত আরাফাতুল্লাহ, আমিনুল্লাহ, মোহাম্মদ জাবের ও আনোয়ার সাদেক 27 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের C ব্লকের বাসিন্দা। সংশ্লিষ্টরা জানান
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যাওয়ার অনুমতি নেই। এরপরও অনেকে তা না মেনে মাছ ধরতে যায়। আজও মাছ ধরতে গিয়ে মিয়ানমারের লালদিয়া এলাকায় চলে গেলে আরাকান আর্মির সদস্যরা 4 জনকে ধরে নিয়ে যায়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত দুঃসাহস দেখালে পাকিস্তানও জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের চিফ অব আর্মি স্টাফ জেনারেল আসিম মুনির। বৃহস্পতিবার তিল্লাহ ফায়ারিং রেঞ্জে সৈন্যদের মহড়া পরিদর্শনের পর এই মন্তব্য করেছেন তিনি। এর আগে এক প্রকার হুমকির সুরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পেহেলগাম হামলায় জড়িত প্রত্যেক সন্ত্রাসীকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। এমন বাস্তবতায় জাতীয় নিরাপত্তা ইস্যুতে বৈঠক করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এদিকে পেহেলগাম হামলার জেরে সৃষ্টি হওয়া আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ইসলামাবাদের পাশে থাকার অঙ্গীকার করেছে চীন। প্রধানমন্ত্রী শেহবাজের সাথে চীন রাষ্ট্রদূতের ফোনালাপ শেষে বিষয়টি নিশ্চিত করেছে জিও নিউজ। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের শঙ্কা যখন বাড়ছে, তখন পেহেলগামে সন্ত্রাসী হামলা ইস্যুতে পাকিস্তানের গণমাধ্যমে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ঘটনার সাথে ভারতীয় সংস্থা রয়ের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে টেলিগ্রামে গোপন নথি ফাঁস হয়েছে বলে দাবি জিও টিভি সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের। এদিকে সন্ত্রাসীর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে 3 ব্যক্তির করা মামলা বৃহস্পতিবার খারিজ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এ ধরনের মামলা সেনাবাহিনীর মনোবল ভেঙে দেবে বলে উল্লেখ করেছেন দেশটির শীর্ষ আদালত। এমন উত্তেজনার মধ্যে আকাশ সীমা ব্যবহারে পাল্টাপাল্টি বিধিনিষেধ আরোপ করেছে দুদেশ। দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে দুদেশকেই উত্তেজনা কমানোর আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। ভারতের রাজস্থানের আজমেরে বহুতল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 4 জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। জানা গেছে, আগুন লাগার পর আতঙ্কিত হয়ে কেউ দোতলা, কেউ 3 তলা থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে, কিন্তু লাফ মারার পরপরই এক কিশোর সহ 4 জনের মৃত্যু হয়। আহত হন আরও বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়াও কয়েকজন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সময় হোটেলে 18 জন অবস্থান করছিলেন। এরা দিল্লি থেকে আগত দর্শনার্থী। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে ইসরায়েল। ইতোমধ্যে পুড়ে ছাই প্রায় 3000 একর এলাকা। দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল বাহিনীর 1.5 শতাধিক দল ও 12টি বিমান। বুধবার সকালে জেরুজালেমের পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। বর্তমানে শহরটির অন্তত 5টি স্থানে আগুন নিয়ন্ত্রণের বাইরে। ইচ্ছাকৃতভাবে আগুন ছড়িয়ে দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। আগুন নেভাতে গ্রিস, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া ও সাইপ্রাসের সাহায্য চেয়েছে নেতানিয়াহু প্রশাসন। যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলের কিছু অংশে তীব্র ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে মিসৌরি অঙ্গরাজ্যের আবহাওয়ার সতর্কতা জারি রয়েছে। তীব্র বৃষ্টিপাত ও শক্তিশালী ঝড়ো হাওয়ায় 2007 সালের বরফ ঝড়ের পর থেকে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে এসেছে মিসৌরি অঙ্গরাজ্যের বেশ কিছু এলাকায়। রাস্তায় থাকা গাছপালা, বিদ্যুৎ খুঁটি ও অনেক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টিপাত অন্তত 50,000 বাসিন্দা ক্ষয়ক্ষতি ও ভোগান্তির মুখোমুখি। জাতীয় আবহাওয়া পরিষেবা অনুসারে বৃহস্পতিবার বৃষ্টিপাত এবং বজ্রঝড়ের আশঙ্কা 60 থেকে 80%, যা শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তীব্র বাতাস এবং ঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়ার কবলে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী বাতাসের তাণ্ডবে সমুদ্রের পানিতে প্লাবিত হয়েছে উপকূলীয় রাস্তাঘাট। দেশটির
সরকারি আবহাওয়া সংস্থা জানিয়েছে রাজধানী ওয়েলিংটনের গড়ে বাতাসের গতিবেগ ঘন্টায় 87 কিলোমিটার, যা 2013 সালের পর থেকে সবচেয়ে শক্তিশালী। অন্যদিকে বারিংহেডে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 160 কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এর ফলে 2019 সালের পর এই প্রথম প্রচণ্ড বাতাসের ওয়েলিংটনে রেড অ্যালার্ট জারি করা হয়। এছাড়া ওয়েলিংটন বিমানবন্দরে আসা যাওয়া করা বেশিরভাগ ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। উত্তর এবং দক্ষিণ দ্বীপের মধ্যে চলাচলকারী ফেরিগুলো বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ও স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। নানা নাটকীয়তার পর অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ চুক্তিতে সই করল ইউক্রেন। বুধবার ওয়াশিংটনে এ চুক্তিতে সই করেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইউলিয়া সিরিডেনকো। এর মধ্য দিয়ে ইউক্রেনের বিরল খনিজ সম্পদে হস্তক্ষেপের সুযোগ পেল যুক্তরাষ্ট্র। চুক্তি সইয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধে খরচ হওয়া 350 বিলিয়ন অর্থ এবার সহজেই উঠাতে পারবে যুক্তরাষ্ট্র। যদিও ইউক্রেন বলছে যুক্তরাষ্ট্র শুধুমাত্র তাদের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে। ইউক্রেনের খনিজ ইউক্রেনেই থাকবে। অবশ্য এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।